সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফা রচিত একজন আলী কেনানের উত্থান পতন উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। নিমবাগান মাজারে এসে আলী কেনান নতুনভাবে গুছিয়ে নিতে আরম্ভ করেছে। মাজার প্রাঙ্গণেই একটা বড় সড়ো চালাঘর উঠিয়ে নেয়। নাম ফেটে গিয়েছিল, তাই বেড়ার ঘরে টিনের ছাউনি দিতে বিশেষ অসুবিধা হল না। নিমবাগান মোটামুটি সম্পন্ন এলাকা। ধর্মপ্রাণ মানুষেরা খোরাসানি বাবার মতো ওরসটিকে আলী কেনানের একটা বিশেষ কেরামতি বলে ধরে নিয়েছে। সুতরাং আলী কেনানের কোনো দাবি, কোনো অভাব তাদের কাছে অপূর্ণ থাকার কথা নয়। এক ধরনের নিষ্ক্রিয়তা আলী কেনানের শরীরে ভর করেছে। গায়ে গতরে মেদও জমতে আরম্ভ করেছে। সর্বক্ষণ তার হাঁসফাঁস লাগে। কিন্তু নিমবাগানের অধিকাংশ মানুষ আলী কেনানের এই আকস্মিক শারীরিক পরিবর্তনকে তার পবিত্রতার চিহ্ন বলে মনে করতে থাকে। এটাও খুব আশ্চর্য ব্যাপার নয়। এই দেশের অলস নিষ্ক্রিয় মানুষেরা সব সময়ে সাধু পুরুষ হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। কিন্তু আলী কেনানের মনের ঝড় থামে না। মিরপুর মাজারের বুড়ো মানুষটির কথা তার মনে হানা দিয়ে জাগ্রত হয়। তার ভেতর একটা আলো ছিল। খুব নির্জন মুহূর্তে সে অনুভব করত ধোঁয়া বাষ্পের গভীরে অন্তরে ঘৃতের প্রদীপের মতো কি একটা জ্বলছে। এখন সে অনুভব করে সে আলোটার তার ভেতরে নেই। নতুন কর্মের প্রেরণা তাকে আর তাড়িত করে না। চোখের জলে তাকে স্বীকার করতে হয় মানুষের মধ্যে আসমানের মতো উঁচু, পর্বতের মতো দৃঢ় কতিপয় বস্তু আছে, কিন্তু সারা জীবন সন্ধান করলেও সেগুলোর নাগাল সে পাবে না। সে গর্তের জীব, গর্তের ভেতরেই তাকে থাকতে হবে। তবু আলী কেনান ভেবে অবাক হয় তার মতো মানুষের মনেও একসময় অমর হওয়ার বাসনা মুকুল মেলেছিল। আহা, তার জীবনের বসন্ত শেষ হয়ে গেছে। অন্তরের আলোতে পথ কেটে চলা তার পক্ষে অসম্ভব। এখন থেকে লাঠির ওপর ভর করা ছাড়া কোনো উপায় নেই। নিজেকে ভারবাহী পশুর মতো মনে হয়। এক একটা দিন আসে আর যায়। সে জড়পিণ্ডের মতো পড়ে থাকে। আগে অন্তর থেকে সে পেত কর্মের প্রেরণা। সেই প্রেরণার বলে বাইরের জগতে তরঙ্গ সৃষ্টি করত। অন্তরের আগুন ঠিকরে বাইরে বেরিয়ে আসত। সে আগুনে আত্মাহুতি দেওয়ার জন্যে ছুটে আসত মানুষ। আলী কেনানের জীবন ধারণের সমস্ত উল্লাস অবসিত হয়ে এসেছে। এভাবে বেঁচে থাকার কোনো মানে সে খুঁজে পায় না। সে অনুভব করে হাড়ে, মাংসে, অস্থি, মজ্জায় সে ভোলার একজন লাঠিয়াল। জীবন তার কাছে একটা উৎসব বিশেষ। এভাবে সে কি করে বেঁচে থাকবে? ভেতর থেকে প্রেরণা আসছে না বলে সে এমনভাবে স্থাণুর মতো বসে থাকতে পারবে না। বাইরে থেকে প্রেরণার সন্ধান করতে হবে। নিজের অন্তরের শৃঙ্খলা বাইরে আরোপ করার ক্ষমতা নেই। সুতরাং তাকে বাইরের শৃঙ্খলার কাছে আত্মসমর্পণ করতে হবে। ১৯৬৯ সাল শেষ হয়েছে। ৭০ সালের মাঝামাঝি অতীত প্রায়। বাংলাদেশের মুক্তি আন্দোলনটি ভীষণ বেগবান হয়ে উঠেছে। জয় বাংলা ধ্বনির একাধিপত্য গোটা দেশটিকে ঢেকে রেখেছে। সকালে জয় বাংলা, দুপুরে জয় বাংলা, সন্ধে জয় বাংলা, এমনকি রাত্রির গভীর অন্ধকারে জয় বাংলা ধ্বনি কামানের গোলার মতো ফেটে পড়ে। যে শিশুর মুখে সদ্য কথা ফুটতে আরম্ভ করেছে, মা বাবা উচ্চারণ করার আগে সে জয় বাংলা শব্দ দিয়ে কথা বলা শুরু করে। আলী কেনান চিন্তা করে দেখল এই একটা সময় এবং সুযোগ বটে। এ তীব্র স্রোতের খরতরঙ্গে সে ভেসে পড়তে পারে। এ প্রচণ্ড ধারাস্রোত তাকে টেনে টেনে নিয়ে যাবে। এই জয় বাংলা ধ্বনির সঙ্গে একাত্ম হওয়ার একটা ব্যক্তিগত কারণও সে নিজের মধ্যে আবিষ্কার করে। গভর্নর সাহেবকে সে একবার প্রাণে বাঁচিয়েছিল, আর সেই গভর্নর সাহেবই তাকে রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দিয়েছিলেন। আলী কেনানের মনের ভেতর তার প্রতি একটা ঘৃণা শক্ত হয়ে জমাট বেঁধে আছে। এতদিন সে কথা মনেই হয়নি। এখন চিন্তা করে দেখল এই জয় বাংলার মানুষদের সঙ্গে সে যদি নেমে পড়ে তাহলে একটা প্রতিশোধও নিতে পারবে। গভর্নর সাহেব নিজেও এখন গভর্নর হাউসে নেই।
আইয়ুব খান তাকে সরিয়ে দিয়ে ক্ষমতা থেকে বাধ্য হয়ে নিজেও সরে গেছেন। তবু গভর্নর সাহেব গুলশানের রাজবাড়ির মতো বাড়িতে বহাল তবিয়তে আছেন। আলী কেনানের একান্ত ইচ্ছে একবার গভর্নর সাহেবের মুখোমুখি দাঁড়াবে, বলবে, আমার নাম আলী কেনান, একদা আপনি যাকে তাড়িয়ে দিয়েছিলেন। পেছনে আলখেল্লা পরা যাদের দেখছেন এরা সবাই আমার শিষ্য। এখন আমি জয় বাংলার দরবেশ। আমার কথায় এরা প্রাণটি পর্যন্ত বিলিয়ে দেবে, কিন্তু আপনার কথায় বাংলাদেশের একটা কুত্তাও ঘেউ করবে না। এই খবরটি জানিয়ে দিতে কষ্ট করে আপনার কাছে এলাম। আলী কেনান এখন চাঙ্গা হয়ে উঠেছে, মনের বিমর্ষতা কেটে গেছে। তাকে ভেবেচিন্তে আর কাজ খুঁজে বের করতে হয় না, কাজ পায়ে হেঁটে তার কাছে এসে হাজির হয়। নিমবাগানের ছেলেরা মাজার প্রাঙ্গণে অফিস করছে। অধিক রাতে রাস্তায় পোস্টার লাগিয়ে কিংবা মিছিল করে আর ঘরে ফেরা সম্ভব হয় না। তাকে ডেকে বলে, দরবেশ বাবা, বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, আজ রাতে তোমার এখানে ঘুমোতে হবে, আর থাকলে কিছু খেতে দাও। আলী কেনান বলে, তোরা যত ইচ্ছা খা, আর যতক্ষণ মন লয় ঘুমায়া থাক। বাবার দরজা তো গোলাইগা কোনো দিন বন্ধ হইব না, কেবল হপ্তায় হপ্তায় সাইল ডাইল বাজারথন পাঠাবি। গভীর রাতে আলী কেনানের আস্তানায় রান্না চড়ানো হয়। ছেলেরা আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তারা বেরিয়ে যায়। দুপুরে আসে আরেক দল, তারপর আরেক দল। আলী কেনানের আস্তানাটি জয় বাংলা আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায়। সে একরোখা স্বভাবের মানুষ। 10 জনের সঙ্গে সলা পরামর্শ করে কাজ করার বিশেষ অভ্যেস তার নেই। এ সমস্ত পিচ্ছি পিচ্ছি পোলাপান ধমক দেয়, চোখ রাগায়। তা মাঝে মাঝে আলী কেনানের ধৈর্যচ্যুতি ঘটায়। সে সবসময় হুকুম দিয়ে অভ্যস্ত, এবং হুকুম পালন করতে হলেও একজনের বেশি কর্তা সহ্য করতে পারে না। আগে গভর্নর সাহেবের হুকুম মেনে কাজ করতে পারলে খুশি হতো। শেখ সাহেবকে সে আজকাল পছন্দ করতে আরম্ভ করেছে, কেননা শেখ সাহেব গভর্নর সাহেবের সঙ্গে টক্কর দিয়ে তাকে চিৎ করে ফেলেছেন। একটা বাঁশের মাথায় উঁচু করে শেখ সাহেবের ছবি টাঙিয়েছে বটে, কিন্তু তার সমস্ত কাজকর্ম মেনে নিতে পারে না। আলী কেনান গভর্নর সাহেবকে নানা বিষয়ে বুদ্ধি পরামর্শ দিয়েছে, এবং সঙ্গত কারণেই শেখ সাহেবকে নানা বিষয়ে পরামর্শ দেওয়ার অধিকার তার আছে। কিন্তু শেখ সাহেবের সঙ্গে সাক্ষাৎ হওয়ার ক্ষীণতম সম্ভাবনাটিও আলী কেনান দেখতে পায় না। নিজের ওপর বিরক্ত হয়। শেখ সাহেব তাকে কি পরিস্থিতির মধ্যে ছুঁড়ে দিয়েছেন। দুধের বাচ্চাও তাকে হুকুম করে, দরবেশ বাবা এটা করো ওটা করো। তার বর্তমান দুর্ভাগ্যের জন্য মনে মনে শেখ সাহেবকেই দায়ী করে। মনকে এই বলে সান্ত্বনা দেয় যে, আলী কেনান, যখন তোর নিজের ভিতরে নূর নাই, বাইরের ধোঁয়া থেকে নিঃশ্বাস টানতে হইব। গোসা টোসা কইরা আর কি লাভ। শেখ মুজিবের বিরুদ্ধে তার একটা সাংঘাতিক অনুযোগ আছে। শেখ সাহেব জয় বাংলা করতে চান ভালো, বিহারি পাঞ্জাবিদের খেদিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে চান আরও ভালো। সেই জন্যই তো আলী কেনান তার দলে যোগ দিয়েছে। কিন্তু তিনি ফকিরনির পোলাদের বুকে সাহস দিয়ে এমন বেয়াদব করে তুলেছেন যে এটা ঠিক না। ফকিরনির পোলারা ফকিরনির পোলাই, যেহেতু নিজেকে জয় বাংলার দরবেশ বলে ঘোষণা করেছে, তাই আলী কেনান মনে করে শেখ সাহেবের সঙ্গে রাগ অভিমান করার অধিকার তার আছে। আলী কেনান বুঝে নিয়েছিল ছোকরাদের মন জুগিয়ে চলা তার কর্ম নয়। তারা তাকে কোথায় নিয়ে যাবে তার কোনো হদিশ নেই। সে নিয়মিত সংবাদ পাচ্ছে, এখানে গুলি হচ্ছে, ওখানে ধরপাকড় চলছে। পাকিস্তান থেকে উড়োজাহাজে করে লাখে লাখে সৈন্য আসছে, কখন কি ঘটে বলা যায় না। আলী কেনান হুঁশিয়ার মানুষ। তাছাড়া মনের গভীরে এই বাঙালিদের সে মানুষ বলে মনে করে না। গভর্নর হাউসে থাকার সময় এই একটা জিনিস তার উপলব্ধির মধ্যে গেঁথে গিয়েছিল যে পাকিস্তানিরাই হলো আসল মানুষ, আর বাঙালিরা সব চুতিয়া। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু এই ধারণাটি তার মনে জন্ম নিয়েছে। পরিস্থিতির চাপে নিজেকে জয় বাংলার দরবেশ বলে ঘোষণা করেছে বটে, কিন্তু জয় বাংলার মানুষদের সঙ্গে সে অধিক দূর যেতে চায় না। একদিন আলী কেনান নিমবাগানের প্রভাবশালী কজন ছোকরার সামনেই
শিষ্যদের কাছে বলল, বাবা বুয়া আলী কালান্দার আবার স্বপ্ন দর্শন দিয়া কইছেন বিহারি আর পাঞ্জাবিরা নাপাক জন্তু, তাদের বাংলার মাটি থেইক্কা তাড়াইয়া দেওয়ান লাগবো। সেই জন্য বাবাই কইছেন জয় বাংলার নিশান নিয়া মাজারে মাজারে যাওন লাগবো। শিষ্যরা বুয়া আলী কালান্দারের স্বপ্নের ব্যাপারে কোনোদিন কোনো আপত্তি করেনি, আজকেও করল না। আলী কেনান বলল, বাজান আরও একটা কথা কইছেন, শিকল পড়া বাদ দিয়া জয় বাংলার নিশান বইতে হইব, আর সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি নিয়ে যাইতে হইব। সব দিক রক্ষা পাওয়ার মতো এরকম একটা মৌলিক পরিকল্পনা তার মাথায় এসেছে, সেজন্য নিজেকে ধন্যবাদ দিল। ছোকরাদের সঙ্গ ত্যাগ করে জয় বাংলার পতাকা এবং শেখ মুজিবের ছবি নিয়ে মাজারে মাজারে ঘুরতে আরম্ভ করল। আলী কেনান বুঝতে পারেনি যে এই ছোকরাদের সঙ্গে থেকে তার শিষ্যদের মধ্যেও একটা ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। মাজার পরিক্রমার দ্বিতীয় দিনে অত্যন্ত বেদনার সঙ্গে তাকে আবিষ্কার করতে হলো একসঙ্গে 4 জন শিষ্য কোথাও কেটে পড়েছে। অনেক খোঁজ খবর নিয়েও কোনো কুল কিনারা করতে পারল না। এখন তার সঙ্গে শুধু ফুলতলির কিশোরটি আছে। আলী কেনান তার এই দুর্ভাগ্যের জন্য পুরোপুরি বর্তমান পরিস্থিতিকেই দায়ী করল। রাগে দুঃখে অপমানে তার মরে যেতে ইচ্ছে করছিল। সে রাতে আর নিমবাগানে ফিরতে প্রবৃত্তি হলো না, মিরপুর মাজারেই রয়ে গেল। সন্ধে গড়িয়ে গেল। মিরপুর মাজারে সেই বুড়োটির সঙ্গে আবার তার সাক্ষাৎ হলো। বুড়ো পরিহাস মিশ্রিত ভাষায় জিজ্ঞেস করল, মিয়া, দেখতেছি শিকল টিকল সব খুইল্লা ফেলাইছ, হাতে কি আর বুকে এইটা কি জুলাইছ? আলী কেনান বলল, হাতে জয় বাংলার নিশান আর বুকে মুজিবের ফটো। বুড়ো বলল, মিয়া, ভংসং তো বেশ করতাছ, টের পাইবা, আর দেরি নাই। সেটা ছিল 25শে মার্চের রাত। সে রাতেই নিথর নিদ্রিত ঢাকা নগরীর বুকে বন্দুক কামান ট্যাঙ্ক নিয়ে প্রচণ্ড হিংস্রতায় পাকিস্তানি সৈন্য ঝাঁপিয়ে পড়ে। আলী কেনান ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে মনে করেছিল পাকিস্তানি সেনা রাস্তায় মশাল জ্বালিয়ে একটা মানুষেরই খোঁজ করছে। তার নাম আলী কেনান। এক নাগাড়ে 4 দিন মিরপুর মাজারে অবস্থান করতে হলো আলী কেনানকে। 5ম দিন পাকিস্তানি সৈন্যদের আক্রমণ ধারা একটু শিথিল হতেই সে মনস্থ করল নিমবাগান ফিরে যাবে। ডানে বাঁয়ে খোঁজ করল, কিন্তু ফুলতলির কিশোর শিষ্যটির কোথাও দেখা পেল না। সুতরাং একাই তাকে পথে বেরোতে হলো। এই 5 দিনে শহরের কি চেহারা হয়েছে তা দেখে তার কান্না পাচ্ছিল। বাড়ির ছাদে আর জয় বাংলার নিশান ওড়ে না। রাস্তায় মানুষজনের কোনো চিহ্ন নেই। কি ভুতুড়ে পরিবেশ! এখানে ওখানে মানুষের লাশ পড়ে আছে। মিলিটারি আর সাজোয়া গাড়ি রাস্তায় টহল দিচ্ছে। আলী কেনান উপলব্ধি করল শেখ মুজিবের 12টা বেজে গেছে। এই অবস্থা হবে সেটা সে জানত। ফকিরনির পোলাদের নিয়ে শেখ মুজিব রাজা হতে চেয়েছিল। সে যখন নিমবাগান মাজারের কাছে এলো, তার চোখ ফেটে পানি এসে গেল। তার থাকার ঘর এবং জয় বাংলার অফিস পুড়িয়ে দিয়েছে। পোড়া মাটির গন্ধ তার নাকে এসে লাগল। সব শেষ। মাজারের ভেতরে ঢুকে আর কি হবে? উল্টো দিকে পা বাড়িয়েছিল। পরিচিত কণ্ঠস্বর শুনে ফিরে দাঁড়ালো। সেই পুরনো খাদেম, চোখে প্রতিহিংসা চকচক করছে। মিয়া, কই যাও? আয়ো, ভেড়ার গোশত খায়া যাও। ভেড়া পাক জন্তু। আমাগো নবী করিম ভেড়ার গোশত খাইতে পছন্দ করতেন। আলী কেনান ভালো করে তাকিয়ে দেখে শ্বেতকরবী গাছের নিচে হোগলা বিছিয়ে 20-25 জন মানুষ খেতে বসেছে। তাদের টুকরো টুকরো কথাবার্তা কানে এলো। উর্দুতে কথাবার্তা বলছে। খাদেম মোহাম্মদপুর থেকে বিহারীদের ডেকে এনে তার ভেড়া দুটো জবাই করে খাওয়াচ্ছে, আর সমীরন বাসনপত্তর ধুয়ে দিচ্ছে। সব তো শেষ, আর কি? আলী কেনান উল্টো দিকে ফিরে হাঁটতে আরম্ভ করল। কিছু দূর যেয়ে এসে দেখে একটা রোগা ঘেয় কুকুর তার সঙ্গে সঙ্গে আসছে। সেই কুকুর ছানাটি
যেটাকে সে একদিন পেটে লাথি দিয়ে ফেলে চলে গিয়েছিল। 1972 সালের মাঝামাঝি দিকে আলী কেনান নিমবাগান মাজারে আবার ফিরে আসে। যুদ্ধের এই 9 মাস কোথায় ছিল, কি অবস্থায় ছিল, কেউ তা জানে না। ভীষণ কৃশ হয়ে গেছে আলী কেনান, শরীরের মেদ এক বিন্দুও নেই। তাকে চকচকে কোষ্টি পাথরের মূর্তির মতো দেখাচ্ছে। নিকষ কালো রং যেন শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চায়। চোখ দুটো জবা ফুলের মতো লাল, চুল দীর্ঘ হয়ে জটার মতো হয়েছে। গায়ের রঙিন লুঙ্গি আলখেল্লা নেই, একটি সাদা লুঙ্গি এবং চাদর তার পরনে। নিমবাগান এলাকার মানুষ আলী কেনানকে বীরের সম্মান দিয়েই গ্রহণ করল। এই এলাকার মানুষের আলী কেনানের প্রতি বাড়তি এ অনুরাগ তার কারণ আছে। আলী কেনান জয় বাংলার দরবেশ। তার অবর্তমানে এই মাজার পুরনো খাদেম দখল করেছিল। এলাকার লোকদের প্রতি খাদেমের একটা তীব্র বিদ্বেষ ছিল, কেননা তারা আলী কেনানকে নানা ব্যাপারে সাহায্য করেছে। সেজন্য খাদেম সব সময় মোহাম্মদপুর থেকে বিহারীদের ডেকে আনত, এলাকাবাসীদের ভীতি প্রদর্শন করাত। রাজাকারদের আনাগোনা ছিল নিয়মিত। নিমবাগানের মানুষ সব সময় সন্ত্রস্ত অবস্থায় থাকত কখন খাদেম কি বিপদ ঘটায়। নিমবাগানের একজন প্রবীণ বললেন, আমাদের বঙ্গবন্ধু দেশে ফিরে এলেন, বাবাও মাজারে আইলেন। আলী কেনান মনে করল এই তুলনা একান্তই যুক্তিসঙ্গত। তারপর থেকে আলী কেনানের চিন্তাভাবনা সম্পূর্ণ নতুন একটি খাতে প্রবাহিত হতে আরম্ভ করল। কাউকে বলবার সাহস তার নেই। মর্মের গভীরে ধরে নিয়েছে শেখ মুজিব জয় বাংলার নেতা এবং সে নিজে জয় বাংলার দরবেশ। এতকাল বাবাবু আলী কালান্দারের সঙ্গে যে কাল্পনিক সম্পর্ক সে প্রতিষ্ঠা করেছিল, এই সম্পর্ক তার চাইতে অনেক জোরালো, কেননা এর বাস্তব ভিত্তি আছে। শেখ সাহেব যেমন সব ব্যাপারে হুকুম দিচ্ছেন, তেমনি হুকুম দেওয়ার অধিকার তারও আছে। আলী কেনানের সঙ্গে পূর্বের লোকজন নেই। যা কিছু অর্জন করেছিল সব হাওয়া হয়ে উড়ে গেছে। পরোয়া করে না আলী কেনান। মানুষের জীবনে এরকম তো কতই ঘটে। কেউ থাকুক না থাকুক, আলী কেনানের অদম্য মনোবল আছে। দিব্য দৃষ্টি প্রসারিত করে সে দেখতে পায় সামনের সময়টা তারই। এই সময়কেই সে চাষ করবে। সময়ের গর্ভে সৌভাগ্য তার জন্য অপেক্ষা করে আছে। তখনকার সময়টা ছিল ভীষণ টালমাটাল। 10 কোটি মানুষের একটা দেশের তাবৎ মানুষের সামাজিক বন্ধন আলগা হয়ে পড়েছে। সমাজের তলা থেকে প্রচণ্ড একটা গতিশীলতা জাগ্রত হয়ে গোটা সামাজিক কাঠামোকে কাঁপিয়ে তুলেছে। পুরনো যা কিছু ছিল ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি উচ্চ চিৎকার করে না বললে কেউ কারো কথা পর্যন্ত কানে তোলে না। আলী কেনান এলাকার ছেলেদের সহায়তায় খুব সহজে একটা মাইক্রোফোন যন্ত্র জোগাড় করে ফেলল। এক শুক্রবার জুম্মার নামাজের পর ঘোষণা করে, এই বাংলাদেশে আমি আর শেখ মুজিব ছাড়া আর কোনো বাঘের বাচ্চা নাই। শেখ সাহেবের কথা যেমন হগলে হুনছে, এরকম আমার কথাও হুনন লাগবো। অনেক লোক জুটেছিল, কেউ আলী কেনানের কথার বিরোধিতা করল না। আলী কেনানের সাহস বাড়তে থাকে দিনে দিনে। প্রতিদিন সে মাজারের সামনের চত্বরটিতে মাইকের সামনে এসে দাঁড়ায়। কখনো হাসে, কখনো কাঁদে, চিৎকার করে, অশ্লীল গালাগাল দেয়। কখনো খেলনা পিস্তল দিয়ে লোকজনকে ভয় দেখানোর ভঙ্গি করে। সব দিক দিয়ে সে যেন সময়ের উপযুক্ত প্রতিনিধি হয়ে উঠেছে। বাংলাদেশের সমাজ শরীরের ভেতর যতগুলো ধারা উপধারা ক্রিয়াশীল, সবগুলোই যেন জীবন লাভ করে আলী কেনানের মধ্যে ঝর্ণার বেগে ফেটে পড়তে চাইছে। আশ্চর্য, মানুষও তার এই ভূমিকাটি মেনে নিয়েছে। সকলে মনে করছে এটি স্বাভাবিক এবং এ হওয়াই উচিত ছিল। আলী কেনান অসাধ্য সাধন করতে পারে। তার চরণ স্পর্শে দুরারোগ্য বাত ব্যাধি সেরে যায়। মুখের ফুঁ দেয়া পানি খেলে শুল বেদনার উপশম হয়। বন্ধা রমণী গর্ভবতী হয়। এমনি কত ধরনের আজগুবি গুজব তার নামে ছড়িয়ে পড়ে। দলে দলে মানুষ তার কাছে আসে। যখন খুশি সে মাইকের সামনে দাঁড়িয়ে লেকচার ঝাড়ে, গান গায়, যখন খুশি নাচে।
এ যুদ্ধে যে ঝোড়ো শক্তি বাংলাদেশের অন্তর থেকে মুক্তি লাভ করে সর্বত্র একটা তোলপাড় অবস্থার সৃষ্টি করেছে, সে গন্তব্যহীন অন্ধ আদিম শক্তির সবটাই যেন তার শরীরে ভর করেছে। যখন সে নাচে, তার চোখ দুটো লাল আরো লাল হয়ে জ্বলতে থাকে। দীর্ঘ চুলের জটা জ্যৈষ্ঠ মাসের ঝড়ের পূর্বাভাস রচনা করে। শরীরের বাঁকে বাঁকে আদিম ছন্দ মূর্তিমান হয়ে ওঠে। যে দেখে চোখ ফেরাতে পারে না, সম্মোহিত হয়ে যায়। আলী কেনান জানে না, তার এই উন্মত্ততার মধ্যেও একটা নিখুঁত সাংসারিক হিসেব নিকেশ আপনা থেকে ক্রিয়া করে যাচ্ছিল। তাকে মানুষ দরাজ হাতে টাকা দেয়। লোকজন তাকে চারপাশ থেকে সব সময় ঘিরে রাখে। মাঝখানে একটি গোলাকার বেষ্টনীর মধ্যে সে নাচে, গান গায়। সেখানে টাকা পয়সার স্তূপ জমে যায়। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট। কিছু মানুষ শতপ্রবৃত্ত হয়ে সে টাকা কুড়িয়ে নেয়, হিসেব করে কত টাকা হলো, তারপর বান্ডিল বেঁধে আলী কেনানের ডেরায় পৌঁছে দেয়। আলী কেনান এক একটি বান্ডিল খুলে হাতের মুঠোতে যা ওঠে লোকদের মধ্যে বিলিয়ে দেয়। বাকি টাকা তোষকের তলায় ফেলে রাখে। এভাবে টাকার বান্ডিল জমতে জমতে তোষকটা ওপর দিকে ফুলে ফুলে উঠতে থাকে। আলী কেনানকে কিছুই ভাবতে হয় না। তার চারপাশে আপনা থেকেই একদল ভক্ত জুটে গেছে। তার মধ্যে মেয়ে মানুষও আছে। তারা বাবার কাপড় কাচে, তামুক বানায়, মানে গাঁজার কলকি সাজিয়ে দেয়, রান্নাবান্না করে, গা টিপে। তাছাড়া বাবার আরও কত রকম খেয়াল টেয়াল আছে। পুরুষ ভক্তদের কাজ একটু ভিন্ন রকমের। তারা দর্শনার্থীদের সামলায়। সবাই যাতে বাবার কাছে আসতে পারে সেদিকে দৃষ্টি রাখে। বিশিষ্ট ব্যক্তিরা এলে বাবার সঙ্গে একান্তে সাক্ষাৎ করার ব্যবস্থা করে। টাকা পয়সার হিসেব রাখে। এমনকি কেউ কেউ গাঁজা, চরস এসব নেশার ব্যবসারও তদারকি করে। এই সময়ের মধ্যে আলী কেনান আস্ত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল। জাতীয় সংবাদপত্রসমূহে অনেকগুলো সচিত্র প্রতিবেদন প্রকাশিত হল। তাতে আলী কেনানের বিষয়ে অনেকগুলো খারাপ কথাও প্রকাশিত হওয়ায় শিষ্যেরা ঠিক করল, এরপর থেকে তারাই সাংবাদিকদের সমস্ত খবরাখবর সরবরাহ করবে, যাতে বাবার নামে এ ধরনের অপপ্রচার না ঘটতে পারে। ব্রিটিশ টেলিভিশনের কোনো একটি চ্যানেল আলী কেনানের উপর একটা ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করে। সেই ফিল্মের শিরোনাম ছিল এ ডারভিশ হু হ্যাজ ওয়ান্ডারফুল সিক্রেট হিলিং পাওয়ার। এই সংবাদ যেদিন প্রচার পেল, আলী কেনানের গলার জড়ির মালাটি 40,000 টাকা মূল্যে নিলাম হয়ে গেল। ভদ্রলোকের সন্তানেরা আলী কেনানের নামে পাগল হয়ে উঠল। তারা দলে দলে তার চারপাশে ভিড় জমাতে আরম্ভ করে। আলী কেনান একটা মুক্ত দুনিয়া সৃষ্টি করে নিয়েছিল। এখানে মদ চলে, গাঁজা চলে, শিল্পী আসে, কবি আসে, সাংবাদিক আসে। সকলেই আলী কেনানকে প্রেরণার একটা গভীর উৎস হিসেবে ধরে নিয়েছে। গুজব রটেছে ভদ্রঘরের মেয়েরাও আলী কেনানের ওখানে গিয়ে গাঁজা টানে। শহরের এসপি আলী কেনানের যাবতীয় কর্মকাণ্ডের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছিলেন। তিনি সেকেলে ধরনের মানুষ, তাই তার আশঙ্কা হওয়া খুবই স্বাভাবিক যে এভাবে চললে সমাজ উচ্ছন্নে যাবে। সব দিক বিবেচনা করে তিনি আলী কেনানকে এক বিকেলে অ্যারেস্ট করে হাজতে চালান করে দিলেন। তারপর শুরু হলো হই হই ব্যাপার, রই রই কাণ্ড। হোমরা চোমরা ব্যক্তিরা তার অফিসে টেলিফোন করতে থাকেন। নিমবাগান থেকে মাঝারি ধরনের একটা মিছিল বের হলো। মিছিলকারীরা হোম মিনিস্টারের বাড়ির সামনে বসে থাকে। বাধ্য হয়ে হোম মিনিস্টারকে মিছিলকারীদের সঙ্গে দেখা করতে হয়। তিনি আশ্বাস দেন যে আজই দরবেশকে ছেড়ে দেবেন এবং অনতিবিলম্বে এসপির বদলির অর্ডার ইস্যু করবেন। একদিন পর জেলখানা থেকে বেরিয়ে আসে আলী কেনান। ভক্তবৃন্দের সামনে দাঁড়িয়ে ঘোষণা করে, তোরা মনে রাখিস, আলী কেনান শেখ মুজিব ছাড়া আর কোনো বাপের বেটারে পরোয়া করে না। হ্যাঁ আমারে বুঝে, আমি হ্যারে বুঝি। হ্যাঁ সমাজতন্ত্রের তরিকার দরবেশ, আর আমি কলন্দরি তরিকার দরবেশ। এভাবে আলী কেনানের দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ করে কোত্থেকে একটা উৎপাত এসে তার মধ্যে একটা অন্যরকম অস্থিরতার সৃষ্টি করে। এক বিলেত ফেরত মহিলা একদিন সন্ধেবেলা আলী কেনানের পা ছুঁয়ে সালাম করে বললেন, বাবা, আমাকে একটু খাস দিলে দোয়া করবেন, আমি ভীষণ বিপদে আছি।
আলী কেনান তাকিয়ে দেখল মহিলা অত্যন্ত সুন্দরী, গায়ে দুধে আলতার রং, চুল কোমর অবধি নেমে এসেছে, চোখ দুটো অসম্ভব রকম কালো এবং ভাসা ভাসা, বয়স ৩৫-৩৫ হবে। তখনই আলী কেনানের মনে হলো তার পরনে একটা নেংটি জাতীয় পোশাক ছাড়া আর কিছু নেই। মহিলার দিকে তাকিয়ে এই প্রথম অনুভব করল সে অর্ধ উলঙ্গ। সামনে এমন সুন্দরী এক নারী, যার কণ্ঠস্বর এত কোমল, দৃষ্টি এত গভীর। এরকম একটি নারীর জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সে পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত ছুটে যেতে পারে। তার ইচ্ছে হয়েছিল মহিলার পায়ের তলায় লুটিয়ে পড়বে। তার ইচ্ছে হয়েছিল মহিলাকে বলবে, আমি চুলের জটা কেটে ফেলব, শহরের সবচেয়ে ভালো দোকান থেকে সবচেয়ে সুন্দর দামি জামা কাপড় কিনব, আমার অঢেল টাকা আছে, আমি তোমার সঙ্গে পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত হেঁটে যাব, দয়া করে তুমি আমাকে গ্রহণ করো। কিন্তু আলী কেনানকে বাস্তবে বলতে হলো, বেটি, কোনো চিন্তা করবি না, তোর উপর বাবা বু আলী কলন্দরের দোয়া আছে, সব দুঃখ বিপদ কাইট্টা যাইব। মহিলা একান্ত ভরসার চোখে তার দিকে তাকিয়ে বললেন, আমার বিপদ আপদ কেটে যাবে? হ বেটি, সব কাইট্টা যাইব। বাবা, আপনার এখানে মাঝে মাঝে এলে আপনি রাগ করবেন? বেটি, তুই আমার মাইয়া, যখন মন লয় আইবি। মহিলা পা ছুঁয়ে আলী কেনানকে সালাম করে চলে গেলেন। সেদিন আলী কেনান তার শিষ্য সাগরেদদের অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করে। কিপুত বাচ্চারা, আমারে নেংটি পিন্দাইয়া মজা লুটবার লাগছস, আমি তগরে মজা দেখামু। সকলে তার কণ্ঠের অমৃত বর্ষণ শুনে কেমন জানি ভেবাচাকা খেয়ে যায়। আলী কেনানের কথার পিঠে কথা বলার কারো সাহস হল না। শেষ পর্যন্ত তার ইচ্ছানুসারে দোকান থেকে একজোড়া দামি পাঞ্জাবি কিনে আনা হলো। সে নিজের ঘরে গিয়েই পায়জামা পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলের জটা ধরে টানাটানি করে আর গালাগাল দিতে থাকে। আমার মাথায় জটা কেন পোলারা, নাপিত ডেক্কান কাইট্টা ফেলা, সিনেমার হিরোগো মতন কইরা চুল সেটটা দে। সে রাতে তার সেবা করার জন্যে দুটি মেয়ে গিয়েছিল। তাদের পাছায় লাথি মেরে সে বের করে দিল। অন্ন জল কিছু স্পর্শ করল না, কেবল আপন মনে আওড়াতে থাকল, আহা কি খুবসুরত, কি দেখলাম! গঙ্গা যমুনার পাড়ে খাড়াইয়া যেন দেখলাম সূরজ অস্ত যাইতাছে, দেখলাম আন্ধার রাইতে জঙ্গলের মাঝখান দিয়া চান উঠবার লাগছে, আহা কি দেখলাম, কি খুবসুরত! আলী কেনানের বায়না ছিল সে সিনেমার হিরোর মতো চুল কাটাবে, শহরের সেরা দোকানের সবচেয়ে দামি পোশাক পরে মহিলার চোখ ধাঁধিয়ে দেবে, তারপর তার হাত ধরে পৃথিবীর অপর প্রান্তে ছুটে যাবে। কিন্তু পরের দিনেও তাকে সেই পুরনো পোশাকে গিয়ে মাইকের সামনে দাঁড়াতে হলো, নাচতে হলো, গান করতে হলো। অসহ্য অসহ্য লাগে আলী কেনানের। যদি পারত তার জীবনের এই বাইরের খোলসটাকে ভেঙে চুরমার করে ফেলত, কিন্তু পারে না। সে কম্বল ছাড়তে চায়, কিন্তু কম্বল তাকে ছাড়ে না। আসলে ওটা কম্বল নয়, ওটা ভালুক। আলী কেনানের নানা রকম ইচ্ছে জাগে। কখনো মনে করে সেই মহিলাকে সবলে দু হাতে তুলে নিয়ে যেদিকে দু চোখ যায় ছুটে যাবে, কখনো ভাবে তার সামনে হাঁটু গেড়ে বসে মিনতি জানাবে। যে ভক্তি, যে আবেগ সে বাবাবু আলী কালান্দরকে দিতে পারেনি, সব এই মহিলাকেই উজাড় করে দেবে। কিন্তু প্রতিদিন বাস্তবে ঘটে তার উল্টো। মহিলাটি মাঝে মাঝে তার কাছে আসেন, পা ছুঁয়ে সালাম করেন, প্রাণ গলানো স্বরে বাবা বলে সম্বোধন করেন। বর্তমানে মহিলার একটি মানস সংকটকাল চলছে। তিনি অনেকদিন বিলেতে ছিলেন। দেশে ফিরে খুব অল্প সময়ের মধ্যে সমাজের মুখ্যী রানী হয়ে উঠেছিলেন। তিনি প্রকাশ্যে সিগারেট খেতেন, ড্রিঙ্ক করতেন। তার অনেক ভক্ত, অনেক অনুরাগী জুটে গিয়েছিল। তারা নিজেদের মধ্যে তার ব্যাপার নিয়ে এত ঝগড়া বিবাদ, এত হানাহানি করেছে যে খুব অল্প দিনের মধ্যেই তার পরিচিতি দেশের সর্বাধিক জনপ্রিয় চিত্রাভিনেত্রীর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাছাড়া মহিলার মাথায় ছিট ছিল। আজকে যার সঙ্গে হেসে কথা বলতেন, কাল তার গালে চড় বসিয়ে দিতে একটুও দ্বিধা অনুভব করতেন না।
হুঁশিয়ার মানুষেরা মহিলাকে প্লেগের মতো ভয় করতে লাগলেন। প্রেমের জাগ্রত দেবী মনে করে একদল পেছনে ছুটতে থাকল। মহিলারা গার্হস্থ্য শান্তি অক্ষুণ্ণ রাখার জন্যে তার মুখের উপর বাড়ির দরজা বন্ধ করে দিতে আরম্ভ করলেন। আত্মীয় স্বজনেরা এত দূর বিগড়ে গিয়েছিল যে পারলে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে তাকে খুন করত। ঢাকা শহর বড় শহর নয়, এখানে সকলে সকলের হাড়ির খবর খুব সহজে জেনে যায়। মোটামুটি পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছিল যে এই সম্প্রসারণশীল শহরটি তার ওজন বইতে পারছিল না। এই রকমের একটি অস্বস্তিকর পরিস্থিতিতে মহিলা আলী কেনানের কাছে আসতে শুরু করেন। এখনো মহিলা আলী কেনানের কাছে আসেন, পা ছুঁয়ে সালাম করেন, তার খাস দিলের দোয়া প্রার্থনা করেন। মহিলা যেদিন আসেন, আলী কেনানের অস্থিরতা ভয়ঙ্কর বেড়ে যায়। তাকে সামলাতে শিষ্যদের হিমশিম খেয়ে যেতে হয়। মেয়ে সেবিকাদের পদাঘাত সহ্য করতে হয়। এক নাগাড়ে এই অবস্থা 4-5 দিন ধরে চলতে থাকে। সেজন্য মহিলা এলেই তার শিষ্যকুল সচকিত হয়ে ওঠে। যদি ক্ষমতা থাকত, আলী কেনানের সঙ্গে তাকে দেখা করতেই দিত না। বিলেত ফেরত অনিন্দ সুন্দরী মহিলা, যাকে দেখলে পুরুষ ঘোড়া পর্যন্ত উত্তেজিত হয়ে ওঠে, তাকে ঠেকানোর ক্ষমতা আলী কেনানের শিষ্যদের কি করে হবে? এই সময়ে মহিলার সঙ্গে এক ইঞ্জিনিয়ার ভদ্রলোকের পরিচয় হয়। এই ভদ্রলোকেরও দিনকাল তখন ভালো যাচ্ছিল না। তাকে ছেড়ে তার স্ত্রী আরেকজনের সঙ্গে আমেরিকা পালিয়ে গেছে। তারা একজনে অন্যজনের সঙ্গে পরিচিত হয়ে কিঞ্চিত মানসিক সান্ত্বনা লাভ করে। যথাসম্ভব গোটা শহরের সহানুভূতিহীন দৃষ্টি এড়িয়ে একে অন্যের সঙ্গে দেখা করত, সিনেমায় যেত, কিংবা ছুটির দিনে দূরে কোথাও চলে যেত। এভাবে তারা পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে। একদিন মহিলা ইঞ্জিনিয়ার ভদ্রলোককে সঙ্গে নিয়ে আলী কেনানের কাছে আসেন। আলী কেনানের পা ছুঁয়ে সালাম করে ভদ্রলোককে দেখিয়ে বললেন, বাবা, ইনি আমার বন্ধু, আপনি আমাদের খাস দিলে দোয়া করবেন। আলী কেনানের ভদ্রলোককে খুন করার ইচ্ছে জেগেছিল, কিন্তু উপস্থিত লোকজনের সামনে তাকে বলতে হলো, বেটি, তগো উপরে বাবাবু আলী কালান্দারের দোয়া আছে, কোনো চিন্তা নাই, সব ঠিক হয়ে যাইব। সেদিন ঘরে ফিরে আলী কেনান চিৎকার করে বলতে লাগলো, বাচ্চা, খেয়াল রাখিস তুই কার জিনিসের উপর নজর দিছস। খুন কইরা ফেলামো, কইলজাটাই না চিরা ফেলামো, শরীরের লৌ খায়া ফেলামো, তোর আজরা লইয়া জান কবজ কইরা ফেলামো। অক্ষম আক্রোশে সে রাত ভোর হাত পা ছুঁড়ে খাটের উপর পদাঘাত করে যায় ক্রমাগত। মহিলা তার ইঞ্জিনিয়ার বন্ধুটি নিয়ে ক্রমাগত আসে, আলী কেনানকে সালাম করে, ঘনিষ্ঠ হয়ে বসে, কানে কানে নিজেরা আলাপ করে। আলী কেনানকে এই দৃশ্য দেখতে হয়, দেখে নীরবে হজম করতে হয়। সন্ধ্যের পর ডেরায় যখন ফেরে, প্রাগৈতিহাসিক জন্তুর মতো অন্ধ আক্রোশে ফেটে পড়তে থাকে। যত রাত অধিক হয়, রাগের মাত্রাও বাড়তে থাকে। তার উন্মুক্ত প্রলাপে শিষ্যদের কারো ঘুমোবার উপায় থাকে না। সে বলতে থাকে, শালা পাটকাঠির মতন তোর শরীর, তুই হারে সামলাইতে পারবি না। তোর চোখ দুইটা টেরা, কয় পয়সা আছে তোর? তুই হারে ছাইড়া দে, হ্যাঁ আমার, হ্যাঁ রে আমি রানী বানামু, হ্যার লগে আমি দেশ চাইরা চলে যামু। আর যদি তোর লগে দেখি, লাশ পইরা থাকবো, কয়া রাখলাম। ধীরে ধীরে আলী কেনানের সবকিছুর প্রতি আগ্রহ কমে আসতে শুরু করে। রাতের নিভৃত প্রলাপগুলো দিনের বেলাও বলা অভ্যেস হয়ে দাঁড়ায়। মানুষজনের প্রতি আর কোনো আকর্ষণ বোধ করে না। এক একটা দিন চলে যায়, সে নিজেকে ফাঁদে পড়া পশুর মতো মনে করতে থাকে। যদি পারত, ধারালো ছুরি দিয়ে সব বন্ধন ছিন্ন করে ওই মহিলার পেছন পেছন ছুটে যেত, তাকে আলিঙ্গন করে বলতো, তোমাকে ছাড়া চলবে না, তুমি আমাকে নাও, আমাকে গ্রহণ করো, গ্রহণ করো এই উন্মত্ততা, এই বেদনা, এই দুঃখ, এই অস্থিরতা। মহিলা রাজি না হলে বুকে ছুরি বসিয়ে খুন করত, তারপর নিজে আত্মহত্যা করত। মাসখানেক সময়ের মধ্যে সেই মহিলা ও ইঞ্জিনিয়ার ভদ্রলোকের সম্পর্ক অনেক নিবিড় হয়ে এসেছে। তারা স্থির করল বিয়ে করবে। মহিলা বিলেত ফেরত হলে কি হবে, মনে কুসংস্কারের অন্ত নেই। তিনি মনে করলেন, বাবার দোয়াতেই তিনি এত তাড়াতাড়ি একটা স্বামী জুটিয়ে নিতে পারলেন। বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেল।
তার হবু স্বামীকে সঙ্গে করে এক সন্ধেবেলা আলী কেনানের আস্তানায় এসে পদধূলি নিল এবং হবু স্বামীটিকেও পদধূলি নিতে বাধ্য করল। যে আলী কেনানের কর্ণে অমৃত বর্ষণ করে, সে প্রাণ গলানো কণ্ঠস্বরে আলী কেনানকে একান্তে ডেকে নিয়ে বললেন, বাবা, একটু খাস দিলে দোয়া করবেন। আমরা বিয়ে করতে যাচ্ছি, হাতে বিশেষ সময় নেই, তবু আপনার অনুমতি এবং দোয়া চাইতে এসেছি। আলী কেনানের মনে হয়েছিল দুনিয়া দু টুকরো হয়ে গেছে, সূর্য নিভে গেছে, কে যেন তার বুকে তীক্ষ্ণ ধার ছুরি আমূল বিধিয়ে দিয়েছে। তবু তাকে বলতে হলো, বেটি, তোর উপর বু আলী কালান্দার বাবার দোয়া আছে, সব ঠিক হইয়া যাইব। সেদিন সন্ধেবেলা ঘরে ফিরে আলী কেনান কোত্থেকে একটা রামদা খুঁজে বের করে। একটি পাথরের ওপর অনেকক্ষণ ধরে শান দিতে লাগলো। শিষ্যদের কেউ কাছে ঘেঁষতে সাহস করল না, যদি একটা কোপ দিয়ে বসে। তারপর রামদাটি দু হাতে ঊর্ধ্বে তুলে চিৎকার করতে থাকলো, শালা, অহনো সময় আছে, তুই হ্যারে সাইডা দে, হ্যাঁ আমার জিনিস, তুই অরে চুইলে রামদা দিয়া তরে কুচি কুচি কইরা কাইটটা গাঙ্গে ভাসাই দিমু। প্রচণ্ড উত্তেজনায় ডানে বামে রামদাটি ঘোরাতে থাকে। তারপর একসময় ছুঁড়ে ফেলে দিয়ে ঘরে ঢুকে সে তোষকটা উল্টায়। তোষকের নিচে ভাঁজে ভাঁজে রাখা টাকার তোড়া, অনেক টাকা, অনেকগুলো বান্ডিল, সব একসঙ্গে জড়ো করে আবার চিৎকার আরম্ভ করে, আমার বেহেশতের হুর, আমার আসমানের চান, আমার হইলদা পাখি, তুই আমার কাছে আয়। এই টেহা বেবা আক্তর, অনেক টেহা, শেখ মুজিবের ব্যাংকেও অত টেহা নাই, সব তোর লাগ্গা, তুই আয়। গতরের চামড়া দিয়া তরে জুতা বানাইয়া দিমু, শরীরের লহু দিয়া তোর পায়ে আলতা কইরা দিমু, তুই আয়, তরে ছাড়া আমার চলতো না, বেবাক দুনিয়া লইয়া আমি কি করুম, তুই আয়। একসময় ক্ষিপ্তের মতো টাকার বান্ডিলগুলো একের পর এক বাইরে ছুঁড়ে মারতে থাকে। আমার আসমানের চান নাই, আমার দিনের সুরজ ডুববা গেছে, হইলদা পাখি উড়িয়া গেছে, আমি কাগজের টাকা লইয়া কি করুম। সে হাউমাউ করে উচ্চ শব্দে কাঁদতে থাকে। অনেকক্ষণ প্রাণ ফাটা চিৎকার করার পর একসময় বিছানায় ঢলে পড়ল। তাকে বিছানায় শুয়ে পড়তে দেখে তার শিষ্য সাগরেদরা টাকার বান্ডিলগুলো কুড়িয়ে নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে যে যার মতো রাতের অন্ধকারে কেটে পড়ল। আলী কেনানের সেবা করে কাউকে নিরাশ হতে হয়নি। তার পরদিন ভোরবেলা পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে তার ঘুম ভাঙে। আলী কেনানের মনে পড়ল আগের রাতে সে কিছু খায়নি। মাথাটা ব্যথায় টনটন করছিল, দু হাতে টিপে ধরে উঠে দাঁড়ায়। তখনই তার আনুপূর্বিক সমস্ত কথা মনে পড়ে গেল। সে দাঁত তোলার মতো ব্যথা অনুভব করতে লাগল। জীবনের সমস্ত স্বাদ, সমস্ত স্বপ্ন মিটে গেছে। তবু জীবন, এ পোড়া জীবন তাকে বয়ে বেড়াতে হবে। হায় রে জীবনের বিড়ম্বনা, হায় রে জীবনের মায়া। সে কিছু খেতে চাইল। আজকেও আসেনি, কি ব্যাপার, সবাই গেল কই? উঠে সবগুলো ঘর তন্ন তন্ন করে দেখল, সব খা খা করছে, একটিও জনমানব নেই। কাউকে না পেয়ে রাস্তার কাছে চলে এলো। মোড়ের দোকানে রেডিওতে শুনতে পেল শেখ মুজিবের মৃত্যু সংবাদ প্রচারিত হচ্ছে। আলী কেনানের চোখের সামনে গোটা জগৎটাই দুলে উঠল। সে বিড়বিড় করে বলতে থাকলো, শেখ মুজিবর বাচ্চা নাই, আমি ঢাই থাকুম ক্যারে, হ্যার সমাজতন্ত্র এল না, আর আমি হইলদা পাখিরে হারাইলাম, ভোলাই চল্লা যামু, হয় তোরা আমারে লঞ্চের একটা টিকিট কাটটা দে। কিন্তু তার চিৎকার হাওয়ায় মিলিয়ে যেতে থাকলো। সময় নষ্ট না করে শোবার ঘরে ঢুকে তোষকটা উল্টে পাল্টে দেখল। হবাক কাণ্ড, একটা আধুলিও পড়ে নেই। কালেই তোষকের তলায় থরে থরে সাজানো ছিল টাকার বান্ডিল, আজ কিছু নেই, সব হাওয়া। মাজারে ঢুকে গলা চড়িয়ে বলতে থাকলো, হাতে একটা পয়সাও নাই, আমি ভোলায় মা বাপের কাছে ফেরত যামো কেমনে যামো? মাজারের ভেতরে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে থাকলো, কেমনে যামো?